গভীর জঙ্গলের নিস্তব্ধতা যে কতটা ভয়ানক হতে পারে তা শহর থেকে আসা অভিক আগে কখনো কল্পনাও করেনি। চারপাশটা এতই অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছিল না। টর্চের ক্ষীণ আলোটা যখন কুয়াশার চাদর ভেদ করে সামনের প্রাচীন বটগাছটার ওপর পড়ল, অভিকের বুকের ধুকপুকানি বেড়ে গেল। গাছের ঝুড়িগুলো যেন এক একটা লম্বা হাত যা তাকে ধরার জন্য উন্মুখ হয়ে আছে। হঠাৎ করেই বনের নির্জনতা চিরে একটা অদ্ভুত শব্দ ভেসে এল। মনে হল শুকনো পাতার ওপর দিয়ে কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। অভিক স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। টর্চের আলোটা চারদিকে ঘোরাতেই সে দেখল দূরে একটা ঝোপের আড়ালে দুটো লাল রঙের বিন্দু জ্বলজ্বল করছে। কোনো বন্য প্রাণী হতে পারে ভেবে সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু ভুলটা ভাঙল যখন ওই ছায়াটি ধীরে ধীরে উঠে দাঁড়াল। ওটা কোনো পশু নয়, মানুষের মতো আকৃতির কিছু একটা, কিন্তু অস্বাভাবিক লম্বা আর হাড়জিরজিরে। আতঙ্কে অভিক উল্টো দিকে দৌড়াতে শুরু করল, কিন্তু জঙ্গলটা যেন এক গোলক ধাঁধা। যেদিকেই যাচ্ছে সে ফিরে আসছে সেই একই জরাজীর্ণ পোড়ো বাড়ির সামনে। বাড়িটার ভাঙা জানালা দিয়ে একটা পচা গন্ধ ভেসে আসছে। হঠাৎ তার পায়ের কাছে বরফশীতল কিছু একটা স্পর্শ করল। নিচে তাকিয়ে দেখল একটা বিবর্ণ সাদা হাত মাটি খুঁড়ে বেরিয়ে এসে তার গোড়ালি শক্ত করে চেপে ধরেছে। অভিক চিৎকার করতে চাই, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। অন্ধকার থেকে ভেসে এল এক বিকট খিলখিল হাসির শব্দ। সেই লম্বা ছায়াটি এখন তার একদম পেছনে দাঁড়িয়ে। সে অনুভব করল তার কাঁধের ওপর দীর্ঘ নখযুক্ত একটা হাত এসে থিতু হয়েছে। কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, এখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে যেতে পারেনি, তুমিও পারবে না। সেকেন্ডের মধ্যে বনের সমস্ত ঝিঁঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল। পরদিন সকালে কাঠুরেরা বনের প্রান্তে শুধু অভিকের টর্চলাইটটা পড়ে থাকতে দেখল, যা তখনও টিমটিম করে জ্বলছিল। কিন্তু অভিকের কোনো চিহ্ন সেখানে ছিল না। জঙ্গলটা আবার তার আপন নিস্তব্ধতায় ফিরে গিয়েছিল, যেন গত রাতে কিছুই ঘটেনি।